আপকি আদালতে ল মিনিস্টার কিরণ রিজিজুর বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি প্রতিটা বিষয়ে নাক গলান। কিরণজি, যার ব্যাপারেই কথা চলুক না কেন, এই যেমন ধরুন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর, ওনাদের মধ্যে একটা বিরোধ চলছে। কেজরিওয়াল বলছেন এই এলজি কে কোথা থেকে এলো, আমাদের মাথার উপর বসিয়ে দিল, আর আপনি মাঝখানে ইন্টারফেয়ার করছেন। আপনি টুইট করেন আর বলেন যে জনগণ এর কড়া জবাব দেবে। এটা এইজন্য কারণ অরবিন্দ কেজরিওয়াল বাবু এইরকম কথা অ্যাসেম্বলিতে বলেছেন। এলজি কোথা থেকে এসেছেন? সংবিধানে লেখা আছে ভাই। তাও বলছে এলজিকে দিল্লিতে বসিয়ে দিয়েছে দিল্লি। দিল্লি কি তাহলে শুধু এলজি ছাড়াই চলতে থাকবে নাকি? এটা দেশের রাজধানী। তো কিছু জিনিস আমার ডাইজেস্টই হয় না। পার্সোনাল কথাবার্তা যা কিছু বলতে পারে। কিন্তু এই ধরনের অ্যাটাক করা তো আইনগতভাবে আমার মনে হয় এটা একেবারেই বেআইনি কথা বলছে। আর এইরকম অসাংবিধানিক কথা বলে যদি আমার সেটা বলা জরুরি মনে হয়েছে। আর আপনি ওনাকে এটা বলেননি যে 2 কোটি মানুষ যাকে মুখ্যমন্ত্রী বেছে নিয়েছে তার মাথার উপর একজন এলজি বসিয়ে দিয়েছেন। তো এটা যদি সংবিধানে লেখা থাকে আমরা কি করতে পারি? যেমনটা সিস্টেমে রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল সংবিধান মানেন না সেজন্য এটা বলছেন। কিন্তু আমরা তো সংবিধান মেনে চলি, তাই না? এখন দেখুন, আরও একটা ব্যাপার, বিবিসি একটা ডকুমেন্টারি বানালো, আইএনবি মিনিস্ট্রি সেটা ব্লক করে দিল। মোদিজির বিরুদ্ধে ছিল, হোম মিনিস্টার এর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন, আপনিও এখানে নাক গলালেন। আমি ব্যাপারটা হলো এটা খুবই গুরুতর বিষয়। সুপ্রিম কোর্টে যে জিনিসটা ২০ বছরের বেশি সময় ধরে চলছে, দেশে এমন কিছু লোক আছেন দেশের ভাবমূর্তি খারাপ করার জন্য, মোদিজিকে বদনাম করার জন্য একটানা ক্যাম্পেইন করে চলেছেন। তারা শেষ অবধি কেস সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট সবকিছু বিস্তারিতভাবে শুনল আর আর রায় দিল যে এই কেসের কোনো ভিত্তি নেই। আর সুপ্রিম কোর্ট এটাও জানালো যে এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র আর একটা অত্যন্ত খারাপভাবে বদনাম করার একটা প্রক্রিয়া ছিল। যখন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রায় শুনিয়ে দিল, তখন বিবিসি কোনো ফিল্ম বানাতে লাগলো আর দেশের কমিউনিস্ট, লেফটিস্ট, মাওবাদী, কংগ্রেস পার্টি বলতে শুরু করে দিল বিবিসি যে রিপোর্ট দিয়েছে সেটা নাকি ঠিক। এরা সুপ্রিম কোর্টকে মানেই না। তো আইনমন্ত্রী হওয়ার দরুন আমায় বলতে হলো যে সুপ্রিম কোর্টের রায়ই আমাদের দেশের সুপ্রিম। বিবিসি বা অন্য বাকিরা যা কিছু দেখায় সেটা আমাদের জন্য কিছু নয়। কিন্তু কিরণজি, নিউ ইয়র্ক টাইমসে আমি রিপোর্ট দেখেছি, ওনারা লিখেছেন বিবিসিকে ব্লক করার জন্যে সেন্সরশিপ আরোপ করা হয়েছে, ওদেরকে ব্লক করার জন্যে বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে, লোকজনকে অ্যারেস্ট করা হচ্ছে। জানি না, ইংরেজরা তো কবেই চলে গেছেন। এখনো বিবিসি আর নিউ ইয়র্ক টাইমস যেটা লেখে এইসব লোক সেটাকেই মেনে নিচ্ছেন। আসলে আমরা কিন্তু এসব মানি না। আসলে আমাদের দেশে দেশের রায়, দেশের জনগণ, দেশের সুপ্রিম কোর্ট আর দেশের যে সিস্টেম রয়েছে আমরা সেটাই মেনে চলব। বাইরের কোনো রকম হুমকি বা বাইরের দাদাগিরি শুনে মোদিজির সরকার কখনোই চলে না। আচ্ছা, আমি আপনার কাছে দেশের লোকের কথা বলছি, আপনি জওহরলাল নেহেরুরও ভুল ধরতে শুরু করে দিয়েছেন। ব্যাপারটা হলো জম্মু কাশ্মীর আমাদের জন্যে খুবই ইম্পোর্টেন্ট সাবজেক্ট ম্যাটার। আর আর মানুষ এটা মনে করল যে জম্মু কাশ্মীর যেটা রয়েছে ভারতের সাথে যুক্ত করার জন্য প্রসেসটা ডিলে হয়েছে মহারাজা হরি সিং এর কারণে। এটাই সবাই পড়েছে আর সবাই এটাই মনে করেন। বাস্তবে তা অন্য কিছু ছিল কিন্তু। তো আমি নেহরু বাবু নিজেই এই বক্তৃতা দিয়েছিলেন পার্লামেন্টে, নিজেই একথা বলেছিলেন যে আ মহারাজা আগে এসেছিলেন। ১৯৪৭ সালের ১৫ই আগস্টের আগেই মহারাজা এসেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, আমিই ডিলে করিয়েছি। নিজে বলেছেন। আর এই কথাটাই আমি জনগণের সামনে নিয়ে আসি। তো এতে আমি ভুল কাজ আবার কি করলাম? সঠিক কাজই তো করেছি, তাই না? দেখুন, আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু আনন্দ শর্মার এই কথাটা ভালো লাগেনি। কংগ্রেসের সিনিয়র লিডার উনি বলেছেন যে কিরণ রিজিজুর না ইতিহাসের কোনো বোধ আছে, না ওনার কোনো আইনের বোধ আছে, না উনি ঐতিহ্যকে জানেন। উনি এটাও বলেন যে ওনার মস্তিষ্কের এই দেউলিয়া অবস্থা দেখে দয়া আসে। কংগ্রেস পার্টির কিছু নেতা আছেন, একটা পরিবারই তাদের কাছে সবকিছু। এবং ওই পরিবার ছাড়া ওই লোকগুলোর বোধ, বুদ্ধি আর কিছুই দেখতে পাই না আমি।
সেজন্য যখন আমরা ওই পরিবারের থেকে এগিয়ে ভাবনা চিন্তা করি দেশের স্বার্থে, তখন ওদের কষ্ট হয়। আমাদের কাছে পরিবার কিছুই নয়, আমাদের দেশই হলো সবকিছু এবং দেশের স্বার্থে কোনো কিছু বলতে হয় তো আমরা অবশ্যই বলব। আচ্ছা, আমি আপনাকে আপনার নিজের পার্টির ব্যাপারে বলি, আপনি কিভাবে ইন্টারফেয়ার করেন, আননেসেসারি কমেন্ট করেন। মুক্তার আব্বাস নকভি উনি মন্তব্য করেছেন যে যারা বিফ খেতে চান তারা পাকিস্তান চলে যান। আপনি এখানেও নাক গলালেন। আপনি বললেন যিনি যা খেতে চান খেতে পারেন, স্বাধীনতা না, আছে। না, আমি এরকম কিছু বলিনি। মিজোরামে একটা সাংবাদিক সম্মেলন চলছিল। সেই সময় এমনি ইনফর্মাল টক চলছিল। সেখানে কেউ লুকিয়ে রেকর্ড করে তা ইন্ডিয়ান এক্সপ্রেসে ছাপিয়ে দেন আর এটাকে একটা ইস্যু করে তোলে। এসব কিছু হয়নি। আমি এটা বলি যে ভারতের সংবিধানে সবকিছু লেখাই তো রয়েছে। আমরা সংবিধান অনুযায়ী চলব আর আমি এটাই বলেছিলাম। তাহলে সেটা থেকে এই অর্থ বেরোলো যে কিরণ রিজিজু বিফ খান। আমি খাই কি না খাই সেটা ইম্পোর্টেন্ট নয়। সংবিধানে যেটা লেখা আছে সেটাই হলো ইম্পোর্টেন্ট। আমি এটাই বলেছিলাম। কথাটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিল। আর তারপর এখানে ৩-৪ দিন ঝামেলার একটা ইস্যু তৈরি হয়ে গেল। এইটা সেই ২০১৪ র কথা। আ আমি এই ধরনের কোনো কথা কখনো বলিনি। ওখানে লুকিয়ে রেকর্ড করে কথাটা ম্যানিপুলেট করে দেখিয়েছিল। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো, যেমনটা আমরা সবাই জানি আপনি অরুণাচল প্রদেশের বাসিন্দা। কিন্তু আপনি এত ভালো হিন্দি কিভাবে বলতে পারেন? অরুণাচল প্রদেশ ১৯৬২ সালে চীন যখন দখল করেছিল বেশ কিছু এলাকা আমি যেখানে থাকি সেই গ্রাম আমাদের জেলা চীনের দখলে চলে গিয়েছিল। তার আগেই আমাদের লোকজন ধীরে, ধীরে হিন্দি বা বাকি ভাষা যেমন অ্যাসামিজ বা অন্যান্য বলতে শুরু করেছিল। কারণ এডুকেশনের জন্য কিছু টিচার বাইরে থেকে আসতেন। আর তারপরে 62 এর পর ওখানে প্রচুর ইন্ডিয়ান আর্মি মোতায়েন থাকতো। আমাদের লোকাল ফোর্স যেমন এসএসবি বা অন্যান্যরা থাকতো। তো আমরা সবাই ওই সময় থেকেই মানে আমাদের হিন্দি বলতে গর্ব অনুভব হতো। সত্যি। আমাদের আমাদের দেশের ভাষা। আর হিন্দি ছাড়া অন্য কোনো ভারতীয় ভাষা সুযোগ পেলে সেটাও আমি বলি। আর অরুণাচলের মানুষ, প্রতিটা মানুষ আমি তো বলব ছোট থেকে বয়স্ক 100% হিন্দি বলেই থাকে। আপনার হিন্দি সত্যি খুব ভালো, আমি প্রশংসা করব। কিন্তু এত ভালো যে আপনি রাহুল গান্ধীকে বলছেন, बोल तेरे साथ क्या सुलूक किया जाए। রাহুল গান্ধী বাবুর ব্যাপারে তো আ আমি খুব বেশি কথা বলব না। কারণ উনি তো খুব ইন্টারন্যাশনাল ব্যক্তি। আ বা প্রতি মাসে ২০ দিন তো বাইরেই থাকেন। ২-৩ দিন ইন্ডিয়াতে থাকেন। আর এখন কিছু যাত্রা করছেন। লোকজন বলছে আপনার ভাবমূর্তি বদলাতে হবে সেইজন্য যাত্রা করুন। তো উনি তো ইন্টারন্যাশনাল ব্যক্তি, ভারত আমি তো জোড়ো গ্রামের লোক। যাত্রার মাধ্যমে ওনার ভাবমূর্তি কিছু বদলালো বলে মনে হয়? দেখুন রজতবাবু, আমরা এই ভারত জোড়ো যাত্রার ব্যাপারে আলোচনায় যেতেই চাই না। আজকের দিনে ভারত দেশ, স্বামী বিবেকানন্দ মহাশয় যে স্বপ্ন দেখেছিলেন যে একবিংশ শতাব্দী ভারতের শতাব্দী হবে আর ভারত একটা ডেভেলপড নেশন, উন্নত দেশ হয়ে উঠবে। মোদিজির নেতৃত্বে যখন এই স্বপ্ন পূরণ হচ্ছে তো বাকিদের নিয়ে আলোচনা কেন করব?